প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব এইচএস ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে। আজকের এই ভিডিওতে মূলত উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্ন অর্থাৎ মান 4 এবং মান 6-এর সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর আজকের ভিডিওতে থাকা প্রশ্নগুলি অবশ্যই তুমি খাতায় নোটস করে নাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন মার্ক 4 অ্যান্ড 6। প্রথমে তোমাদের মান 6-এর প্রশ্নগুলি রাখা হয়েছে। মান 6-এর প্রশ্নগুলি যে অধ্যায় থেকে আসবে, লেসন 1, লেসন 3 এবং লেসন 4 থেকে। এই 3টি অধ্যায় থেকে মান 6-এর প্রশ্ন পরীক্ষায় থাকবে। প্রত্যেকটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন আসবে, লিখতে হবে 1টি করে 3টি। কোন প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে তাও বলে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে। যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 5টি বা 3টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্স প্রবল। সেই প্রশ্নগুলো তোমাকে সবার আগে রেডি করতে হবে। তাহলে দেখে নাও আজকের ভিডিওতে থাকা মূল সাজেশনটি। প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে পড়বে 1, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো। অথবা একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ আলোচনা করো। একই উত্তর। 2, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এরপর 3 পর্বে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা আন্তর্জাতিক সম্পর্কের উদারবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 পর্বে মার্ক্সবাদের মূল নীতি বা মূল সূত্রগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে মান 6-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় থেকে এক্সট্রা পড়বে একটি প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ অর্থাৎ রিয়েলিজম ও আদর্শবাদ অর্থাৎ আইডিয়ালিজমের মধ্যে তুলনামূলক পর্যালোচনা করো। এরপর তৃতীয় অধ্যায় বিশ্বায়ন। এখান থেকে পড়বে 1, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। অথবা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। অথবা বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিকসমূহ লেখো। 2, বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করো। অথবা বিশ্বায়নের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3 পর্বে ভারতের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। আর এই অধ্যায় থেকে এক্সট্রা একটি পর্বে বিশ্বায়নের বৈশিষ্ট্য ও ফলাফল লেখো। এরপর লেসন 4, ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ। তোমরা জানো ভারত সরকারের 3টি বিভাগ রয়েছে, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। দেখো এখানে লেখা রয়েছে সাব ইউনিট, অর্থাৎ লেসন 4-এ তোমাদের 3টি ইউনিট রয়েছে, যে কোনো 2টি ইউনিট পড়লেই হবে। এই অধ্যায় থেকে তুমি যদি যে কোনো 2টি সাব ইউনিট খুব ভালো করে পড়তে পারো, তাহলেই তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি তোমার পক্ষে 3টি ইউনিট পড়া সম্ভব না হয়, আর তুমি যদি মনে করো 3টি ইউনিটেই পড়তে পারবে, তাহলে খুবই ভালো। 4.1 শাসন বিভাগ। এখান থেকে মাত্র 3টি প্রশ্ন পড়বে। 1, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এখানে টাইপিং মিস্টেক হয়েছে। 3 পর্বে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আর এক্সট্রা পর্বে ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তুমি যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী খুব ভালো করে পড়ো, সেই প্রসঙ্গই তুমি মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে লিখতে পারবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর যা কাজ মুখ্যমন্ত্রীরও
কাজ প্রায় একই। প্রধানমন্ত্রী শুধু তোমার পুরো দেশ বা কেন্দ্রের ক্ষেত্রে, আর মুখ্যমন্ত্রী রাজ্যের ক্ষেত্রে। এরপর রাষ্ট্রপতি। তোমার যদি রাষ্ট্রপতি খুব ভালো করে পড়া থাকে, তুমি রাজ্যপালের ক্ষমতাও লিখতে পারবে। তাই তুমি সবার আগে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী রেডি করবে। এরপর 4.2 আইন বিভাগ। এখান থেকেও 3টি প্রশ্ন। 1. ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পার্লামেন্ট বলতে সংসদ, সংসদের ক্ষমতা ও কাজ। 2. ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো। অথবা আসতে পারে ভারতের সংসদের লোকসভা ও রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা জানি ভারতীয় পার্লামেন্টের 2টি কক্ষ রয়েছে, অর্থাৎ আপার হাউস এবং লোয়ার হাউস। উচ্চ কক্ষের নাম রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম লোকসভা। এই লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক লিখতে হবে। 3. পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। আর এক্সট্রা পড়বে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। এরপর 4.3 বিচার বিভাগ। এখান থেকেও 3টি প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট। 1. ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2. ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। অথবা ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখো। আর 3 পর্বে ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ ক্রেতা সুরক্ষা আদালতের গঠন, তার কার্যাবলী এবং ভূমিকা পড়ে রাখবে। আর এক্সট্রা পড়বে জনস্বার্থ মামলা বা PILS সম্বন্ধে টিকা লেখো। এই ছিল তোমাদের মান 6 এর সম্পূর্ণ বড় প্রশ্ন। এরপর মার্ক 4 মান 4 এর প্রশ্ন যে অধ্যায়গুলো থেকে আসবে লেসন 2, লেসন 5 এবং লেসন 6, এই 3টি অধ্যায় থেকে। প্রত্যেকটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন আসবে, লিখতে হবে 1টি করে 3টি। দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক সংস্থাসমূহ। এই অধ্যায়ে তোমাদের 3টি টপিক রয়েছে, EU অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, সার্ক এবং আসিয়ান। 1. সার্ক গঠনের প্রেক্ষাপট ও এর উদ্দেশ্য লেখো। 2 পর্বে সার্কের অগ্রগতিতে ভারতের ভূমিকা কী ছিল, অথবা সার্কের সদস্য হিসেবে ভারতের ভূমিকা আলোচনা করো। 3. সার্ক কি একটি সফল সংস্থা, মূল্যায়ন করো। অথবা সার্ক এর সাফল্য ও সীমাবদ্ধতা বা সমস্যাগুলি লেখো। 4 পর্বে ইউরোপীয় ইউনিয়ন গঠনের উদ্দেশ্য ও সাফল্য ব্যাখ্যা করো। 5. প্রধান আঞ্চলিক সংস্থা হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন এর তাৎপর্য মূল্যায়ন করো। 6. ইউরোপিয়ান ইউনিয়ন এর গঠন ও প্রধান প্রতিষ্ঠানগুলি আলোচনা করো। অথবা ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামোটি লেখো। 7 পর্বে আসিয়ানের কার্যাবলী ও সাফল্য ব্যাখ্যা করো। অথবা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এসিয়ান এর ভূমিকা বিশ্লেষণ করো। যদি পরীক্ষায় ভূমিকা দিয়ে আসে তাহলে তোমরা এর কার্যাবলীগুলি লিখবে। আর এখান থেকে এক্সট্রা পড়বে আসিয়ান একটি সফল সংস্থা হিসেবে বিকশিত হয়েছে, এর জন্য 4টি কারণ উল্লেখ করো। এরপর লেসন 5 সামাজিক আন্দোলন। এখান থেকে পড়বে 1. সুশীল সমাজ কি, সুশীল সমাজ আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। অথবা সুশীল সমাজ গণতন্ত্রকে কিভাবে শক্তিশালী করে। যদি অথবা দিয়ে প্রশ্নটি আসে তাহলে তোমরা সুশীল সমাজের গুরুত্বগুলি লিখবে। 2. চিপকো আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 3. নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ ও গুরুত্ব ব্যাখ্যা করো। 4 পর্বে চিপকো আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলনের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো। আর এখান থেকে এক্সট্রা পড়বে চিপকো আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। লেসন 6 স্বায়ত্তশাসন ব্যবস্থা। এখান থেকে পড়বে 1. 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে আলোচনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে ভারতের সংবিধান সংশোধনের যে কোনো 2টি পদ্ধতি ব্যাখ্যা করো। অথবা ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। একই উত্তর। 2 পর্বে 73তম সংবিধান সংশোধনের 4টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো, যেগুলি ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার পরিবর্তন এনেছে। এক কথায়
৭৩তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্যগুলি পড়তে হবে। ৩ পর্বে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ৪ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার গঠন সম্পর্কে লেখো। ৫ পৌরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা ৭৪তম সংবিধান সংশোধনী আইনের আলোকে পৌর শাসন ব্যবস্থা মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশন এর গঠন, কার্যাবলী ও আয়ের উৎস আলোচনা করো। আর এখান থেকে এক্সট্রা পড়বে ৭৪তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে টিকা লেখো। এই ছিল তোমাদের মান ৬ এবং মান ৪-এর সম্পূর্ণ সাজেশন। প্রশ্নগুলি এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় তুমি উপকৃত হবেই হবে।